তোমাদেরকে আমি একটা সলভ করতে দেবো, পারবা করতে? কনফিডেন্ট কে কে দুজনের মধ্যে কে কনফিডেন্ট বলো পারবাই? 100% কনফিডেন্ট যে পারবোই স্যার। আলবি কনফিডেন্ট পারবাই? আচ্ছা ধরো একটা ট্রায়াঙ্গেল আমি দিলাম, ট্রায়াঙ্গেল এ বি সি। আমি বলে দিলাম এটা 2 ইঞ্চি, এ বি ইকুয়াল টু 2 ইঞ্চি, এ সি ইকুয়াল টু 2 ইঞ্চি অ্যান্ড বি সি ইকুয়াল টু 2 ইঞ্চি। অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু হোয়াট? এই কোশ্চেনটা একটু সলভ করো তো। একটা ফিগার আমি ড্র করেছি একটা ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল এবিসি, এ বি 2 ইঞ্চি, এসি 2 ইঞ্চি, বিসি 2 ইঞ্চি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু হোয়াট? 4 ইঞ্চি। অ্যাঙ্গেল 4 ইঞ্চি হয়? এটা যদি পারো তাহলে বুঝবো যে কিছু আইডিয়া হয়েছে। অবশ্যই এটা এতক্ষণ লাগার কথা না, আরো কুইকলি বলা উচিত ছিল। ডিগ্রি বার করছি 60 ডিগ্রি। কত আলবি? 60 ডিগ্রি। কত এসেছে আলবি? আর আমি ডিগ্রি বের করেছি স্যার, 60 ডিগ্রি এসেছে। 60 ডিগ্রি? কেন 60 ডিগ্রি কেন আলবে? দাঁড়াও, তোমার কেন পরে বলো। জারিয়া কত আসছে? 260. কেন? জারিয়া বলো কেন? Mm. So this is a equilateral triangle. আচ্ছা আলবি বলো কেন? কারণ স্যার তিনোটাই স্যার প্লাস করলে স্যার 180 আসে স্যার, আর এখানে স্যার দুইটার বলা হয়েছে তাই মাইনাস করেছি স্যার। ক্লাস করলে যে 180 হবে এটা তো আমি জানি, বাট কারণটা কি, কেন তুমি 60 বললে? 60 স্যার মাইনাস করেছি স্যার, কারণ এখানে এক্সট্রা আরেকটা ফিগার দেওয়া হয়েছে টার্ম। মেইন কারণ হচ্ছে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাই না? তিনটায় 2 ইঞ্চি করে, তার মানে কি এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তোমার তো এতক্ষণ লাগার কথা ছিল না, আরো আগে দেখা মাত্রই তো অ্যান্সার বলে দেওয়ার কথা। 2 ইঞ্চি করে বলে দেওয়া আছে, তিনটায় যদি 2 ইঞ্চি হয় তার মানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে চোখ বন্ধ করে প্রত্যেকটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি, তার মানে এই যে এসিবি যে অ্যাঙ্গেলই বলুক, এই ভিতরে যে অ্যাঙ্গেলই বলুক, অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেছে এটা? স্যার একটা দেন। আরেকটা দিব? সরি। আচ্ছা, এটা আমি যেটা দিলাম এটা আমার মতো করে আমি দিয়েছি, হ্যাঁ। আরেকটা যেটা কোশ্চেন দিচ্ছি এটা হচ্ছে 2019 এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা যদি পারো তাহলে মনে করবা যে তুমি মোটামুটি ক্যাটলজ অ্যাডমিশন এক্সাম দেওয়ার জন্য মোটামুটি রেডি। একটা ফিগার দেওয়া আছে এ বি আর হচ্ছে সিডি, দ্য লাইনস এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট ইচ আদার এট পয়েন্ট ও। বলা আছে ইন দ্য ফিগার, এই কোশ্চেনটা পারলে বুঝবা যে তুমি মোটামুটি ক্যাটলজ অ্যাডমিশন এক্সামের জন্য রেডি। ইন দ্য ফিগার ইফ ট্রায়াঙ্গেল এ ও সি ইকুয়াল টু হচ্ছে 4x মাইনাস 16, এটা হচ্ছে 16, হ্যাঁ। অ্যান্ড ট্রায়াঙ্গেল বিওসি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 20, দেন এক্স ইকুয়াল টু হোয়াট? দুটো লাইন দেওয়া আছে এ বি অ্যান্ড সিডি, দে ইন্টারসেক্ট ইচ আদার এক পয়েন্ট ও। কোশ্চেনে বলে দেওয়া আছে ইন দ্য ফিগার ইফ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 4x মাইনাস 16 অ্যান্ড অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 20, দেন এক্স ইকুয়াল টু হোয়াট? এটা 2019 সালের কোশ্চেন। এই কোশ্চেনটা মার্ক ছিল হচ্ছে 2, 2 নম্বর একটা প্রশ্ন ছিল স্যার 2019 সালে। ইফ অ্যাঙ্গেল কি এসি তো হয়? ইফ অ্যাঙ্গেল এওসি, এওসি আর একটা হচ্ছে বিওসি।
আমার কাছে x is equals to 4 সারিয়া কত এসেছে? স্যার কমপ্লিট করিনি। করো, কুইকলি কমপ্লিট করে আমাকে বলো। এরপর একটা জিনিস শিখতে হবে। আমার আনসার কি হয়েছে? এক্স করতে বললো তুমি, আলবি 4। আচ্ছা আমি এখনো সলভ করিনি, দাঁড়া আমি সলভ করে বলি তোমাকে। না আলবি, আমার তো 4 আসে না। আবার করবো। জারিয়া কিছু এসেছে? কত এসেছে এক্স এর ভ্যালু? 5x minus 4. এক্স এর ভ্যালু, একটা ভ্যালু আসবে, 1 2 3 4 5 7 8 9 10 হোয়াট এভার মেবি, একটা এক্স এর একটা ভ্যালু আসবে, এক্সাক্ট ভ্যালু, নিউমেরিক্যাল একটা ভ্যালু আসবে। আবার বলবো। আচ্ছা, বলো আলবি, অ্যান্সার চেঞ্জ করবা? yes, sir. 23 কত এসেছে আলবি? 23 26? 3 23? 23 না 26? 23 স্যার। কোনটা, 23 না 26? স্যার 23 ও আচ্ছা 23। 25. তো কারোই হয়নি দেখা যায়। আচ্ছা দেখো আমি তোমাদেরকে বলি, কোশ্চেনে কি বলা আছে, অ্যাঙ্গেল এওসি মানে হচ্ছে 4x - 16, আর অ্যাঙ্গেল বিওসি মানে হচ্ছে 2 × x + 20। দেখো তো অ্যাঙ্গেল এওসি মানে কি, অ্যাঙ্গেল এওসি মানে কি, এই অ্যাঙ্গেলটা না, গ্রিন মার্ক করা অ্যাঙ্গেলটা না, আর অ্যাঙ্গেল বিওসি মানে কি, এই যে ব্লু মার্ক করা এই অ্যাঙ্গেলটা না। তাই কিনা, আমাকে একটু রেসপন্স করো, দুটো অ্যাঙ্গেল আমি যে দাগালাম এই দুটো অ্যাঙ্গেলই তো, তাই না? এওসি মানে হচ্ছে গ্রিন মার্ক অ্যাঙ্গেলটা, আর বিওসি মানে হচ্ছে ব্লু মার্ক অ্যাঙ্গেলটা, তাই না? Yes, sir. এখন এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা অ্যাড করি, এই যে গ্রিন আর ব্লু এই দুটো মিলে কি 180 হবে না? তাই না জারিয়া? Yes, sir. 180. 180 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না 4x - 16 প্লাস 2 × x + 20 = 180, এটা আমরা লিখতে পারি না?
অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, এই যে দুটো অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হয়, তার মানে 4x মাইনাস 16 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 20 মানে 180, এটা আমরা লিখতে পারি না? Yes, sir. আলভি লিখতে পারি না আলভি বাবা? স্যার আমি 180 দেই না। তাহলে আমরা যদি এখন এটা সলভ করার চেষ্টা করি, 4x মাইনাস 16 প্লাস 2 ইন্টু এক্স, 2x 2 ইন্টু 20, যেহেতু ব্র্যাকেট আছে তার মানে দুটোর সাথে কিন্তু 2 গুণ হবে, 40 ইকুয়াল টু হচ্ছে 180। এখন 4x প্লাস 2x 6x, 40 মাইনাস 16 কত হয়? স্যার প্লাস 24, তাই না? ইকুয়াল টু হচ্ছে 180। এবারে হচ্ছে 6x ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 24 কত হয়? 180 মাইনাস 24 কত হয়? 166 156, 156। Therefore x equal to 156 divided by 6, 26। অ্যান্সার হবে x equal to 26। এত কিছু করে 26 বের করবা, যদি বের করতে পারতা তাহলে তুমি কত নম্বর পেতে জানো? 2 নম্বর। এটা একটা 2 নম্বরের প্রশ্ন ছিল 2019 সালে। বোঝা গেছে এখন? এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? Yes, sir. Okay. আরেকটা লাস্ট কোশ্চেন দিব, এই রিলেটেড কোশ্চেন, দেখো পারো কিনা। এটা 2018 সালে এসেছিল, অলমোস্ট সিমিলার টাইপের কোশ্চেন বাট একটু ডিফারেন্ট। দেখো, এরপরে তোমাদের একটা জিনিস শিখাবো, তারপরে ম্যাথ আজকের মতো আমরা এখানে শেষ করবো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, এইটাও সেম 5 মার্কসের একটা কোশ্চেন, ঠিক আছে? সরি, 2 মার্কসের একটা কোশ্চেন, এটা তো মার্কস ছিল 2। একটা ফিগার দেওয়া ছিল, দেখো এটা একটা ফিগার, একটা ফিগার দিয়ে বেশ কয়েকটা সাইড দেওয়া ছিল, এরকম একটা ফিগার দিয়ে এরকম একটা ফিগার, এখানে দেওয়া ছিল হচ্ছে পি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ডাব্লিউ। কোশ্চেনে বলা ছিল ইফ পি ইকুয়ালস টু 2q, কিউ ইকুয়ালস টু টুয়াইস আর, 4 ইকুয়াল টু হচ্ছে 1/3w, দেন w ইকুয়ালস টু হোয়াট? এরকম একটা ফিগার দেওয়া ছিল, ফিগার দিয়ে বলা ছিল হ্যাঁ আলবি বলবা কিছু? Q equals to কত? তোমার কথা শোনা যাচ্ছে না আলবি, একটু বলবা, আরেকটু বলবা? স্যার Q is equals to কত? এখানে Q is equals to কত? Q কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস আর, 2r, 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 আর 4 সমান সমান 1/3w, দেন w ইকুয়ালস টু হোয়াট? 2018 সালের প্রশ্ন এটা।
স্যার স্যার বলো। 36 30 6 36। আচ্ছা, সলভ করে দিব আমি। জারিয়া বের করতে পেরেছো? এটা করছি। কুইকলি করো। $48. 48। আচ্ছা, আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখো, একটা ফিগার দিয়ে চারটা অ্যাঙ্গেল এখানে বলে দেওয়া ছিল, একটা হচ্ছে পি, একটা কিউ, একটা আর, একটা ডাব্লিউ। আমাদের আসলে অ্যাঙ্গেল গুলো ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা বেলাতে আবার কিছু হিন্টস আমাদের কোশ্চেনে বলা ছিল। পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি না? ওকে, এখন আমরা জাস্ট সিম্পলি যে কোনো একটা নিয়ে যাই, তাহলে তো হয়, তাই না? ধরো আমরা কিউতেই নিলাম। ঠিক আছে, কিউতে নিলাম, প্রত্যেকটাকে কিউতে কনভার্ট করে নিলাম। পি ইকুয়াল টু হচ্ছে 2Q, তার মানে আমরা পি এর জায়গায় 2Q লিখতে পারি। আবার কিউ তো কিউই থাকবে। আর কে যদি আমরা কিউতে কনভার্ট করি, কিউ সমান সমান হচ্ছে 2R, তাহলে আর সমান সমান হচ্ছে Q/2, তাই না? তাই কি না? Yes, sir. Yes, sir. Q/2। আর ডব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারি, এখন এই কোশ্চেনটা না একটু ফল্টি হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখানে আসলে 4 = 1/3W দিয়েছে না, এটা আসলে 4 হবে না। এখানে আইদার পি কিউ বা আর, দুটা যে কোনো তিনটা যে কোনো একটা থাকা উচিত ছিল। 4 = 1/3W মানে কি? W = 12 চলে আসে না? তাহলে তো আসলে হয় না। এই কোশ্চেনটা বেসিক্যালি ফল্টি। তোমরা 36 আর 48 কেমনে বের করলা আমাকে একটু বলো তো। স্যার এই 12 বের হ্যাঁ হ্যাঁ, এই 12 বের করে 12 বের করে তারপরে আমি বলবো না। W = যদি 12 হয়, তাহলে 36 আর 48 এর জন্ম কেমনে? সবগুলো অ্যাড করে হয় না তো, এটা তো কোশ্চেন ফল্টি বেসিক্যালি। এখানে 4 না, এখানে কোন একটা কিছু আইদার পি কিউ অথবা আর, যে কোনো একটা কিছু হওয়া লাগবে। তারপরে আমরা যে কোনো একটা ভ্যালু বের করে এরপর আরেকটা ভ্যালু বের করতে পারতাম। সে ফর এক্সাম্পল, আর সমান সমান যদি হতো 1/3W, আমরা এখান থেকে যে কোনো একটা পি এর ভ্যালু বের করলে তারপর কিউ আর যে কোনো একটা ভ্যালু থেকে এভাবে বের করতে পারতাম। এই কোশ্চেনটা বেসিক্যালি ফল্টি। হ্যাঁ, বোঝা গেছে? আমরা নেক্সট ক্লাসে আরো বেশ কিছু কোশ্চেন সলভ করার ট্রাই করব। আজকে আপাতত একটা জিনিস লিখে রাখো, এটা তোমাদের হেল্প হবে। হ্যাঁ, এই 2018 সালে একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? এরকম একটা ফিগার দেওয়া ছিল, এরকম ফিগার দিয়ে বলা ছিল
if the figure is balanced, angle CDE equal to what? ফিগারে বলা ছিল এ বি সি ডি ই এ। এই ফিগারটার একটা নাম আছে, ফিগারটাকে আমরা কি বলতে পারি বলো তো? এই ফিগারটাকে কি বলা যায়? বলো বলো বলো, কুইকলি বলো। If- এই ফিগারটাকে আমরা কি নামে রাখতে পারি? hexagon. এক্স্যাক্টলি, হেক্সাগন। তুমি সবসময় কেন এত আস্তে করে এত কনফিউজিং অ্যান্সার দাও জারিয়া? বারবার বললাম যে যেটা অ্যান্সার সেটা ডিরেক্টলি বলবা, হেক্সাগন। হেক্সাগন বললে কি হয় বাবা? হেক্সাগন। দেখো এখানে সাইড আছে হচ্ছে 6টা, দেয়ার আর 6 সাইডস, 1 2 3 4 5 6। আফটার ট্রায়াঙ্গেল এন্ড কোয়াড্রিলেটারাল, এগুলো হচ্ছে মানে ল্যাটিন, ঠিক আছে? এই যে হেক্সাগন, পেন্টা, পেন্টা মিন্স হচ্ছে 5, ল্যাটিনে পেন্টা মানে হচ্ছে 5, হেক্সা মিন্স 6। হেপ্টা মানে কি বলতো? হেপ্টা মানে হচ্ছে 7, অক্টা মানে হচ্ছে 9, সরি অক্টা মানে 8, নোনা মানে হচ্ছে 9, আর ডেক মানে হচ্ছে 10। ঠিক আছে? এরকম যত আস্তে আস্তে বাড়বে, সাইড বাড়বে, তত নাম বাড়বে আর কি, হোয়াট এভার মেবি। এখানে বলা আছে ইফ দ্য ফিগার ইজ ব্যালেন্সড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল সিডিই, অর্থাৎ এইটার অ্যাঙ্গেলটা কত। ইফ দ্য ফিগার ইজ ব্যালেন্সড, এই ব্যালেন্সড কথার মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু এখানে সেম। ঠিক আছে? ব্যালেন্সটা দিয়ে বুঝিয়েছে যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালুটা সেম। যদি তাই হয় তাহলে একটা সূত্র লিখে রাখো, যে কোনো পলিগন আসলেই এটা খাটবে, এটা সূত্রটা একটু লিখে রাখো। তাহলে এই হেক্সাগন কেন, আর যদি অন্য বেশি কিছু আসে তাহলে লিখতে পারবো। এটা লিখে রাখো, একটা স্টার সাইন দিয়ে লিখে রাখো। দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এনি পলিগন। তোমরা কি আমাকে বলতে পারবা হুইচ ইজ দ্য সিম্পলেস্ট পলিগন ইন জিওমেট্রি? হুইচ ইজ দ্য সিম্পলেস্ট পলিগন? জিওমেট্রিতে সিম্পলেস্ট পলিগন কোনটা বলো তো? হুইচ ইজ দ্য সিম্পলেস্ট পলিগন ইন জিওমেট্রি? এটা একটা কোশ্চেন, বলো। সিম্পলেস্ট পলিগন, একদম সিম্পলেস্ট। এটা একটা আইকিউ টাইপের কোশ্চেন, বলো তো দেখি। আলভি পারবা? আলভি, সিম্পলেস্ট পলিগন কোনটা? স্যার ট্রায়াঙ্গেল। জারিয়া? ওই Sir, পারবো না। ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ইজ দ্য সিম্পলেস্ট পলিগন, এটা খাতায় লিখে রাখতে পারো। আলভি তোমার অ্যান্সার ঠিক হয়েছে, জারিয়া তুমি খাতায় লিখে রাখো, ট্রায়াঙ্গেল ইজ দ্য সিম্পলেস্ট পলিগন। আচ্ছা, এখন আমি যেটা শিখাচ্ছিলাম, দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এনি পলিগন, এটার ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা একটু লিখে রাখো। দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এনি পলিগন, এখন এই পলিগন মানে হচ্ছে যে কোনো কিছু, এটা হেক্সাগনের বেলাতে, হেপটা যে কোনো কিছুর বেলাতে। where n is the number of sides, স্টার সাইন দিয়ে এইটুকু লেখা হলে আমাকে একটু বলো। দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এনি পলিগন, তার ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, where n is the number of sides। লেখা হয়েছে দুজনের? Yes, sir. এখন হেক্সাগনের সাইড কয়টা? ছয়টা। এখানে n এর ভ্যালু কত? 6. তাহলে n এর ভ্যালু যদি আমরা 6 বসাই, তাহলে 6 - 2 ইন্টু 180, তার মানে কত? 6 - 2 কত? 4। 4 ইন্টু 180 মানে হচ্ছে 720 ডিগ্রি। আমাদের কোশ্চেন কিন্তু এইটা না, বা আমাদের ফর্মুলা দিয়ে আমরা বের করলাম সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ যে 6টা অ্যাঙ্গেল
সেই 6টা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 720, তোমার কাছে চেয়েছে সিডিই অর্থাৎ একটা অ্যাঙ্গেলের ভ্যালু, তাহলে অ্যান্সার কত হবে? হোয়াট ইজ দি ভ্যালু অফ অ্যাঙ্গেল সিডিই? 720 তো সাম, টোটাল 6টা অ্যাঙ্গেলের সাম, তাহলে একটা অ্যাঙ্গেল কত? স্যার 18 কত জারিয়া, আলভি? 120. 120 ডিগ্রি, এক্স্যাক্টলি। 6টা অ্যাঙ্গেলের ভ্যালু যদি হয় 720, তার মানে একটার হচ্ছে 720/6 অর্থাৎ 120, তার মানে অ্যাঙ্গেল সিডিই হচ্ছে 120 ডিগ্রি। বোঝা গেছে? Yes, sir. এই যে এই ফর্মুলার থেকে আমরা ট্রায়াঙ্গেলের ভ্যালু বের করতে পারতাম। the sum of interior angles of any polygon, আমি তোমাদেরকে এই মাত্রই বললাম যে ট্রায়াঙ্গেল ইজ দ্য সিম্পলেস্ট পলিগন। ট্রায়াঙ্গেলের বেলাতে n মানে কত? 3, 3 - 2 মানে কত? 1, 1 × 180 কত? 180. এই যে শিখালাম যে তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু 180, এবার বোঝা গেছে? তার মানে এখন এই পলিগনের জায়গায় এখানে তোমার হেক্সাগন ছিল, তোমার পরীক্ষায় যাই দিক, তোমার যদি পরীক্ষায় বলে দেয় যে সে ফর এক্সাম্পল ইন কেস অফ এ হেপ্টাগন হোয়াট ইজ দি ভ্যালু অফ ওয়ান অ্যাঙ্গেল, তাহলে আমাকে একটু এটা বের করে দাও তো। কোয়েকশন বলে একটা অক্টাগন, হেপ্টাগন বাদ দাও, একটা অক্টাগনের ওয়ান অ্যাঙ্গেলের ভ্যালু কত বলো? হোয়াট ইজ দি ভ্যালু অফ ওয়ান অ্যাঙ্গেল ইন কেস অফ এ অক্টাগন? একটা অক্টাগনের ওয়ান অ্যাঙ্গেলের ভ্যালু কত? জারি এবং আলবি দুজনে, অক্টাগনের ওয়ান অ্যাঙ্গেলের ভ্যালু কত? অক্টাগন। 135. এক্স্যাক্টলি 135। আর যদি আমি তোমাকে বলে দিতাম যে সাপোজ এ পলিগন হ্যাজ 10 sides, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটস ইচ অ্যাঙ্গেল? একটা পলিগনের 10 সাইড আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটস ইচ অ্যাঙ্গেল? প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত তার? One 144 degree. 144, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, আমরা জিওমেট্রি পার্টটা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা এখন জিকের দিকে আগাবো, তবে আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যত বেশি পারো অ্যাঙ্গেল মেজারমেন্ট প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ইন কেস অফ অ্যাঙ্গেল মেজারমেন্ট দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস। the more you practice, the more you will become expert in this particular topic. অ্যাঙ্গেল মেজারমেন্ট কোনো এখানে আসলে জাদুবিদ্যার কোনো কিছু নাই। এটা অনেক মানে ইম্পর্টেন্ট প্লাস একটু ক্রিটিক্যাল তোমাদের লেভেলের জন্য, বাট তারপরে আমি তোমাদেরকে যে রুলস গুলো শিখিয়ে দিলাম বা আজকে তোমাদেরকে আমি পিডিএফটাও দিয়ে দেবো, এইটুকু পড়লে আমি আজকের ক্লাসটা যদি চাও আরো একবার জায়গায় দুইবারও দেখো, অসুবিধা নেই। বারবার অনেক কোশ্চেন তোমাদের সুশীল গাইডে আছে, যে কোনো গাইডে হিউজ প্রশ্ন এই রিলেটেড দেওয়া থাকে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে বিষয়টা তোমার কাছে তত বেশি ইজি হবে। এক একটা কোশ্চেন সলভ করলে দেখবা এক একটা নতুন নতুন টাইপের সাথে তুমি পরিচিত হচ্ছে। বাট ঘুরে ফিরে মোটামুটি আমি যে কয়েকটা কমন পয়েন্ট তোমাকে শিখালাম এগুলোই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বাট কিছু জিনিস হয়তো কিছু আলাদা আলাদা বিষয় আসবে। হয়তো কোথাও তোমার অল্টারনেট অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতে হবে, কোনো জায়গায় তোমার ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল অ্যাপ্লাই করতে হবে, কোনো জায়গায় রাইট অ্যাঙ্গেল, এরকম কিছু জিনিস ভ্যারি করতে পারে। বাট ব্রডার সেন্সে টপিক গুলো মোটামুটি কম বেশি সিমিলার। বোঝা গেছে আমার কথাগুলো দুজনের? Yes, এটা sir. কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একবার অ্যাট বেস্ট মোটামুটি অ্যারাউন্ড
10 মার্কসও চলে আসে। ঠিক আছে, বেশ কয়েকটা সালের মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যদি সলভ করো তাও আসলে অনেকটাই হয়ে যায়। তাও প্র্যাকটিস তো করতে হবে, শুধু প্রিভিয়াস ইয়ার করে বসে থাকলে তো হবে না, সবই প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারে দেখবা কোনো বার 10 মার্কস পর্যন্ত এই পার্টিকুলার টপিক থেকে এসেছে, জাস্ট ফর ফ্রম অ্যাঙ্গেল মেজারমেন্ট 10 মার্কস এসেছে। সো 10 মার্কস কিন্তু হিউজ, তাই না? ম্যাথামেটিক্সের 10 মার্কস কিন্তু অনেক। আচ্ছা, জিকে তে আমরা একটু যাই। ওকে, সো আওয়ার টুডেস টপিক ইজ জিওগ্রাফিক্যাল ম্যাটার্স অফ বাংলাদেশ অ্যান্ড দি ওয়ার্ল্ড। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ম্যাটার্স অফ বাংলাদেশ অ্যান্ড দি ওয়ার্ল্ড। তোমরা কি সুশীল গাইডটা পড়া শুরু করেছো? এই যে জেনারেল নলেজের জন্য যে টপিকগুলো সুশীল গাইডে দেওয়া আছে, এগুলো কি পড়া শুরু করেছো? Yes, sir. আলভির কাছে যে গাইডটা আছে ওই গাইডটাকে পড়া শুরু করেছো? সায়েন্স চ্যাপ্টার 7 পর্যন্ত শেষ করেছি। হ্যাঁ, জিকে এর জন্য যা আছে তোমার গাইডের সবকিছু একদম এ টু জেড সব পড়ে ফেলবা, ঠিক আছে? প্রত্যেকটা টপিক জারিয়া সুশীল থেকে দেখে নিবা, হ্যাঁ? জিকে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, জিওগ্রাফিক্যাল ম্যাটার্স যদি আমরা আসি, দেখো বাংলাদেশের জিওগ্রাফি, আমরা বেসিক্যালি এশিয়ার সাউথ পার্টে, আমরা সাউথ এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, সাউথ এশিয়ান কান্ট্রি। ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি এখানে ইনফরমেশন দিয়ে রেখেছি, বাট এটা দেখার দরকার নাই, এটা নেসেসারি ইনফরমেশন না। এরিয়াটা ইম্পর্টেন্ট, আর এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। বর্ডারটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের এই যে বর্ডার, দিস পার্টিকুলার ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট। অন হুইচ পার্ট, বাংলাদেশের তিনটা সাইডে কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, যে হুইচ কান্ট্রি ইজ প্রেজেন্ট অর হুইচ কান্ট্রি ইজ লোকেটেড অন 3 সাইডস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের তিনটা সাইডে কোন কান্ট্রি লোকেটেড? দ্য অ্যান্সার ইজ ইন্ডিয়া। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মিয়ানমার একটা সাইডে, কোন সাইডে? সাউথ ইস্ট, সাউথ ইস্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি। এইটাও খুবই ইম্পর্টেন্ট। অন হুইচ পার্ট অফ আওয়ার কান্ট্রি বে অফ বেঙ্গল ইজ লোকেটেড, বাংলাদেশের কোন সাইডে বে অফ বেঙ্গল লোকেটেড? সাউথ পার্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা টপিকে দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সাউথ পার্টে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়া। আমাদের তিনটা সাইডে ইন্ডিয়া আছে, ওয়েস্ট, নর্থ এবং ইস্টে। এন্ড একটা পার্টে আছে হচ্ছে মিয়ানমার, সেটা কোথায়? সাউথ ইস্ট পার্টে। ঠিক আছে, ওকে। আমাদের দেশে অ্যারাউন্ড মোর দেন 700 রিভার্স আছে, মেইন থ্রি হচ্ছে পদ্মা, যমুনা আর মেঘনা। আমাদের হাইস্ট পিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য হাইস্ট পিক অফ আওয়ার কান্ট্রি? তাজিং ডং। এই এরিয়াটা মানে হাইটটা কত সেটাও ইম্পর্টেন্ট, 1,280 মিটার্স। ঠিক আছে, হাইস্ট পিক অফ আওয়ার কান্ট্রি তাজিং ডং, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বা কোশ্চেন হিসেবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য হাইস্ট পিক অফ বাংলাদেশ? তাজিং ডং। এবং এটার হাইটটাও শিখবা, 1,280। লোকেশনটা লেস ইম্পর্টেন্ট, কখনো আসতে দেখা যায় না, এবার তারপরেও তোমাদের জানার জন্য আমি দিয়ে রেখেছি, রুমা উপজেলা, বান্দরবান ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্টে প্রেজেন্ট এটা আসতে পারে। হ্যাঁ, যে দ্য হাইস্ট পিক অফ আওয়ার কান্ট্রি ইজ লোকেটেড ইন প্যাস ডিস্ট্রিক্ট, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে? বান্দরবান ডিস্ট্রিক্টে। উপজেলাটাও তোমাদের জানার জন্য দিয়ে রেখেছি, রুমা উপজেলা, এটা লেস্ট ইম্পর্টেন্ট, বাট বান্দরবান ডিস্ট্রিক্ট ইজ ইম্পর্টেন্ট, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাইস্ট পিক অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ইটস হাইট। তাহলে আমাদের হাইস্ট পিকটা কোনটা? হোয়াট ইজ দ্য হাইস্ট পিক অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ? তাজিং ডং। তাজিং ডং, ঠিক আছে। লংগেস্ট বিচ is Cox's Bazar and its length is 120 kilometers. Largest mangrove forest is Sundarban and our climate. এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। Which climate prevails in our country? Tropical monsoon climate. হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ওকে, নেক্সট উই হ্যাভ ওয়ার্ল্ড জিওগ্রাফি। লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা আমাদের ওয়ার্ল্ডে? এশিয়া। স্মলেস্ট কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, দুইটাই ইম্পর্টেন্ট। লার্জেস্ট কান্ট্রি অ্যাকর্ডিং টু এরিয়া রাশিয়া। স্মলেস্ট কান্ট্রি ভ্যাটিকান সিটি, এটা ইম্পর্টেন্ট। এই প্রথম চারটে ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লংগেস্ট রিভার নাইল, আফ্রিকাতে আছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট। হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটার হাইট হচ্ছে 8,849 মিটার। হ্যাঁ, কিছু বলবো আলবি? লার্জেস্ট কন্টিনেন্ট কান্ট্রিতে এশিয়া না। লার্জেস্ট কান্ট্রি রাশিয়া, এশিয়া কই পাচ্ছ তুমি? লার্জেস্ট কন্টিনেন্ট কান্ট্রি হিসাবে স্যার এশিয়া না, ইউরোপ। লার্জেস্ট কন্টিনেন্ট তো এশিয়া দাও। কোন কন্টিনেন্টে সবচেয়ে বেশি দেশ আছে স্যার? এটা এশিয়া না। লার্জেস্ট কন্টিনেন্ট মানে তো কন্টিনেন্ট মানে কি? ওটার মানে মহাদেশ না, লার্জেস্ট কন্টিনেন্ট হচ্ছে এশিয়া, আর লার্জেস্ট কান্ট্রি বাই এরিয়া ইজ রাশিয়া। কথা বুঝেন নাই। বুঝা গেছে আলবি? আচ্ছা, আমার কথা বুঝেন নাই।
বলো, আরেকবার বলো, কি বলবো আরেকবার বলো। আমি বলছি স্যার লার্জেস্ট কন্টিনেন্ট এরিয়াতে এশিয়া না স্যার, আর কোন কন্টিনেন্টে সবচেয়ে বেশি কান্ট্রি আছে এটা এশিয়া না, এটা ইউরোপ ও, স্যার। লার্জেস্ট কান্ট্রি এশিয়া না, তাই? লার্জেস্ট কন্টিনেন্ট কান্ট্রি নিয়ে এটা এশিয়া না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ডিপেস্ট ওশেন ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ, হুইচ ইজ দ্য ডিপেস্ট, এটা আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডে হুইচ ইজ দ্য ডিপেস্ট ট্রেঞ্চ, খাদ কোথায়, একদম ডিপেস্ট ট্রেঞ্চ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিকের জন্য। হ্যাঁ, ডিপেস্ট ওশেন ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ। লার্জেস্ট ডেজার্ট হচ্ছে সাহারা ডেজার্ট, এন্ড লার্জেস্ট ওশেন হচ্ছে প্যাসিফিক ওশেন। এখানে যে কয়েকটা ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে, এখান থেকেই 1 মার্কস বা 2 মার্কস আসার একটা চান্স আছে। এই কয়েকটা ইনফরমেশনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবা, ঠিক আছে? লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন কি জানো? China. Not- ইন্ডিয়া। Country by population India about 1.4 billion population. 1.46 বিলিয়ন ইন্ডিয়া, এটা লিখে রাখতে পারো। লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন হচ্ছে ইন্ডিয়া, 1.46 বিলিয়ন। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে চায়না, 1.42 বিলিয়ন। আর থার্ড হচ্ছে ইউএসএ, 347 মিলিয়ন। এই তিনটা চাইলে একটু লিখে রাখতে পারো। লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন হচ্ছে ইন্ডিয়া, 1.46 বিলিয়ন। সেকেন্ড লার্জেস্ট চায়না, 1.42। আর থার্ড হচ্ছে ইউএসএ, 347 মিলিয়ন। জারিয়া এত অবাক হলো যে ইন্ডিয়ার কথা শুনে, লার্জেস্ট বাই পপুলেশন। হোয়াট ডিড ইউ এক্সপেক্ট? Well, sir, আমি চায়না জানতাম। আচ্ছা আচ্ছা, লার্জেস্ট হচ্ছে ইন্ডিয়া, অ্যাজ পার 2025 লার্জেস্ট হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে, লেখা হয়েছে এটুকু। স্যার বাংলাদেশ কত র্যাঙ্কে? বাংলাদেশ কত নাকি, দাঁড়াও what is- 8 sir. বাংলাদেশ চলেছে 8 না 9। 8 sir. একটা মিনিট, বাংলাদেশ হচ্ছে, ও, 8 মোস্ট। বাংলাদেশ হচ্ছে 8 মোস্ট। ঠিক আছে জারিয়া, বাংলাদেশ হচ্ছে 8 মোস্ট। স্যার বাংলাদেশের পপুলেশনটা লিখে রাখো, 175.7 মিলিয়ন। আলবি এবং জারি দুজন একটু লিখে রাখো, 175.7 মিলিয়ন, এটা হচ্ছে বাংলাদেশের পপুলেশন। মানে আমার হচ্ছে মাথায় পপুলেশনটা ঘুরতেছিল, হ্যাঁ, আমি এই জন্য 8 আর 7 নিয়ে কনফিউজ ছিলাম। 175.7 মিলিয়ন হচ্ছে বাংলাদেশের পপুলেশন, আর বাংলাদেশের অবস্থানটা হচ্ছে 8। ঠিক আছে, লেখা হয়েছে এটুকু। আলবি লিখেছো? Yes sir. ওকে, এখানে কিছু ইন ডিটেলস ইনফরমেশন আমি আবার দিয়ে রেখেছি বাংলাদেশের ওভারঅল আইডিয়ার ব্যাপারে। আমাদের লোকেশন এন্ড এরিয়া হচ্ছে সাউথ এশিয়া, এটা ইম্পর্টেন্ট। ল্যাটিটিউড লঙ্গিটিউডের দরকার নাই, টোটাল এরিয়াটা দেখবা। শেপটা লেস ইম্পর্টেন্ট, নেইবরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি আগেও বলেছি। হাইয়েস্ট পিকটা ইম্পর্টেন্ট, এই দুইটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন ইজ এ কোরাল আইল্যান্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। লার্জেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে ভোলা। ঠিক আছে, স্যার জি বলো। সেন্ট মার্টিন কোথায় সেন্ট মার্টিন কোথায় বলতে? অবস্থিত? বুঝিনি, তোমার কথা আরেকবার বলো। সেন্ট মার্টিন কোথায় অবস্থিত, ঢাকা, সিলেট না চট্টগ্রাম? সেন্ট মার্টিন বেসিক্যালি কক্সবাজার টেকনাফ ওই এরিয়া, কক্সবাজারে। স্যার বলো। গারো পাহাড়ের সম্পর্কে একটু বলবেন? গারো পাহাড় নিয়ে আইডিয়া নিবা? গারো পাহাড় নিয়ে কি শুনতে চাচ্ছ? লাইক এটা হাইয়েস্ট কিছু হতে পারে। গারো হিলস তো লেস ইম্পর্টেন্ট, গারো হিলস নিয়ে ভাবে হাইস্ট কিছু জানা মানে আলাদা করে তোমার দরকার নেই।
স্যার আমাকে এটা নিয়ে কি হ্যাঁ হ্যাঁ, গারো হিলস নিয়ে বলো, আরেকবার বলো। এটা নিয়ে কি যেন পড়াছিলাম সেটা মনে পড়ছে না। যদি স্পেসিফিক কিছু মনে পড়ে ওইটা আমাকে জিজ্ঞেস করো, আলাদা করে গারো হিলস নিয়ে খুব একটা পড়ার কিছু নেই। স্পেসিফিক যেটা পড়েছিল ওটা যদি একবার কোথাও দেখে মনে আসে ওইটা আমাকে কোশ্চেন করো। ঠিক আছে, আলাদা করে গারো হিলস নিয়ে বলার তো কিছু নাই এখানে স্পেসিফিক্যালি। হ্যাঁ, বোঝা গেছে দাঁড়িয়া? Yes, স্যার। আচ্ছা, আলবি কিছু বললে বলো। আমার স্পেসিফিক হলো নবাব সিরাজউদ্দৌলা নিয়ে একটু বলবেন কিছু? নবাব সিরাজউদ্দৌলা ছিল বাংলাদেশের শেষ স্বাধীন নবাব। তো 57 সালের পলাশীর প্রান্তরের যুদ্ধে উনি মারা যায়, এই তো আর কি। স্যার উনি কি স্যার ধোকা খাইছেন আর ষড়যন্ত্র হয়েছিল নাকি? হ্যাঁ, ষড়যন্ত্র ছিল। মীর জাফর ছিল ওনার তৎকালীন সেনাবাহিনীর সেনাপতি, ছিল হচ্ছে মীর জাফর। ডিউ টু দ্য বিট্রিয়াল অফ মীর জাফর, হি ওয়াজ বেসিক্যালি ডিফিটেড। স্যার আর উনাকে কোথায় মারা হয়েছে? At the age of 23, he became the last independent নবাব of Bengal. এটা লিখে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট। কত সাল, কত বছর বয়সে উনি নবাব হয়েছে? At the age of 23, he became the last independent নবাব of the then Bengal. উনাকে কোথায় মারা হয়েছে? পলাশীর প্রান্তর, ওইখানে পলাশীর ওখানে। আরেকটা জিনিস লিখে রাখতে পারো, যে হি কনকোয়ার্ড বা হি ক্যাপচার্ড, এটা লিখে রাখো, হি ক্যাপচার্ড ফোর্ট উইলিয়াম ইন 1756। নবাব সিরাজউদ্দৌলা ক্যাপচার্ড ফোর্ট উইলিয়াম ইন 1756। নবাব সিরাজউদ্দৌলা বেসিক্যালি ক্যাপচার করা হয়। হ্যাঁ, ওনাকে আসলে পলাশীর প্রান্তরে যুদ্ধে উনি পরাজিত হন, বাট ওই যে পলাশীর প্রান্তরেই যে ওনাকে মারা হয়েছে, নট লাইক, ওনাকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, 2nd of July 1757 হি ওয়াজ হ্যাংড টু ডেথ। ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়। ঠিক আছে, July 2nd 1757 হি ওয়াজ এক্সিকিউটেড। এটা লিখে রাখতে পারো যদি চাও, July 2nd 1757 নবাব সিরাজউদ্দৌলা ওয়াজ এক্সিকিউটেড, মানে হচ্ছে ওনাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয় আর কি। স্যার ফোর্থ উইলিয়াম কি ওনাকে ক্যাপচার করছিল? না না, হি ক্যাপচার্ড ফোর্ট উইলিয়াম ইন 1756। এই ফোর্ট উইলিয়ামটা বেসিক্যালি কিং উইলিয়াম দি থার্ড অফ ইংল্যান্ড, ওনার নাম অনুসারে এটা নামকরণ করা হয়। ফোর্ট উইলিয়াম ওয়াজ নেমড আফটার কিং উইলিয়াম থার্ড। এভাবে রোমান দিয়ে লিখতে পারো, কিং উইলিয়াম থার্ড অফ ইংল্যান্ড, ওনার ওনার নামে নামকরণ করা হয়। বেসিক্যালি ব্রিটিশ তো আমাদের এখানে রুল করতো না, তো ব্রিটিশ রুলারদের যে আর্মি ছিল ওইটার মোটামুটি সেন্টার গ্রাউন্ড হিসেবে এটা কাজ করতো। এটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল মিলিটারি ফোর্ট। হ্যাঁ, একটা মিলিটারি দুর্গ আর কি বেসিক্যালি। এন্ড ফোর্ট উইলিয়াম ওয়াজ নেমড আফটার কিং উইলিয়াম দি থার্ড অফ ইংল্যান্ড। আলবি আর কিছু? স্যার আমি শুনেছিলাম নবাব সিরাজউদ্দৌলার নাম এটা না, ওনার নাম আরেকটা অরিজিনাল অনেক বড় একটা ছিল, কি জানেন? ওই নামটা, হ্যাঁ ওনার বড় একটা নাম আছে, ওই নামটা লাগবে না। হি ওয়াজ দ্য, আরেকটা জিনিস লিখে রাখো, নবাব সিরাজউদ্দৌলা ওয়াজ দি গ্র্যান্ড চাইল্ড অফ আলীবর্দী খান। এটা লিখে রাখো, মানে নবাব স্যার সিরাজউদ্দৌলা দাদার নাম ছিল হচ্ছে আলীবর্দী খান। আলী, VARDI, আলীবর্দী খান, এটা লিখে রাখতে পারো। নেম অফ দি গ্র্যান্ড ফাদার অফ নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান।
এটা প্রশ্ন আসে। নবাব সিরাজউদ্দৌলার নাম পুরো নাম ছিল হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। হ্যাঁ আলবি, নবাব সিরাজউদ্দৌলার পুরো নাম ছিল হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তা আমি মানে ক্লাস হওয়ার আগে স্যার একটা নাম শুনেছিলাম, এটা স্যার আরো বড় ছিল। তাহলে আসলে আমি এটা জানি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা হচ্ছে ওনার মানে ফুল নেম ছিল আর কি। আরো অনেক নামে ওনাকে বলা হতো, বেশ কিছু ওনার নাম ছিল। আচ্ছা আমরা সামনে আগে এই পর্যন্ত লেখা হচ্ছে দাঁড়িয়ে। Yes, sir. Bangladesh is also contributed or also called the land of rivers. We have around more than 700 rivers, আগেই বলেছি। আলবি বলো। স্যার নাম পেয়েছি স্যার, ওনার ফুল নেম ছিল নওয়াব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইবার জাং বাহাদুর। ওটা তো বললাম, মানে এখন হিস্ট্রিক্যাল নেম তো আমি জানতাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, বুঝতে পেরেছো? এটা একটা হাফ নাম ছিল। মানে এখন হিস্ট্রিতে অনেক নাম এসেছে, আমি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা জানি, ঠিক আছে? ওকে। সুন্দরবন নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আছে। লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট। ইট ইজ অলসো দি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এন্ড ইট ইজ দ্য হোম অফ রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের কিছু ফরেস্ট আছে, ফরেস্টের নাম দেওয়া আছে। ক্লাইমেট নিয়ে তো আমি অলরেডি বলেছি, এটা ইম্পর্টেন্ট। অ্যাভারেজ রেইনফল ইন আর কান্ট্রি 1500 থেকে 3000 মিলিমিটার অ্যানুয়ালি। হায়েস্ট হুইচ রিজন? সিলেটে সব থেকে বেশি হয়। এটা একটু আলাদা করে মার্ক করে রাখতে পারো খাতায়, এই জিনিসটা মাস্ট পড়বা, এটা ইম্পর্টেন্ট। লংগেস্ট সি বিচ আমাদের ওয়ার্ল্ড এর মধ্যে কক্সেস বাজার। ওকে, এটা হচ্ছে মোটামুটি আমাদের ম্যাপটা। এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মোটামুটি তোমাদের সেক্টর কিন্তু সবগুলোই দেখতে হবে। হ্যাঁ, এই পার্টিকুলার জিনিসটা তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। যখন তোমরা ইনশাল্লাহ যদি রিটার্নে চান্স পাও, হোয়েন ইউ উইল বি অ্যাপিয়ারিং এট ভাইবা বসি, তখন আসলে তোমাদের, ধরো আলভি তুমি হচ্ছে সিলেটে, ঠিক আছে? তোমার সিলেটটা আসলে তখনকার টাইমে কোথায় ছিল? তোমার কি সিলেটের কোন পার্টে আলভি? তুমি কি মৌলভীবাজারের দিকে নাকি মানে একদম সিলেট প্রপারে? স্যার উপশহরে। তাহলে সিলেটের তোমার সেক্টর 5-এ, সিলেট জেলার মেইন অঞ্চলটা সেক্টর 5-এ ছিল। তোমাকে জিজ্ঞেস করতে পারো তাহলে সিলেট কোন সেক্টরে ছিল। হ্যাঁ, এটা করে নিবা, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের আসলে কোন সেক্টরটা, কোন এরিয়াটা, এই পুরোটুকুর মধ্যে এই যে 10 নম্বর সেক্টরটা, মানে বাংলাদেশের নৌপথের যে সেক্টরটা, সেটা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঠিক আছে, নৌবাহিনীর যে সেক্টর, নৌ অভিযানের জন্য প্রয়োজনীয় সেক্টর ছিল হচ্ছে সেক্টর নম্বর 10। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসেছে যে নৌ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে কোন সেক্টর ছিল, বা হুইচ সেক্টর ওয়াজ ডিভাইডেড, নৌ কার্যক্রমের জন্য কোন সেক্টরটা আলাদা করে ডিভাইড করেছিল, সেক্টর নম্বর 10। ঠিক আছে, আলভি বলো। স্যার ওই লেখাটা একটু রিফ্রেশ করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। কোন লেখাটা? স্যার এখন দিয়ে আসছি। ওই যে লাল লাল কালার স্যার একটা আমি তোমাদের দিয়ে দেবো, ফাইলটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের ম্যাথ আর এইটা দুটো দিয়ে দেবো। আচ্ছা, লাস্টলি হচ্ছে, দেখো তোমরা জানো আশা করি যে আমাদের লিবারেশন ওয়ারের টাইমে আদার দেন আওয়ার 11 সেক্টরস, আমাদের কিন্তু 3টা ফোর্সে ডিভাইড করা ছিল। আওয়ার কান্ট্রি ওয়াজ ডিভাইড ইন্টু 3 ফোর্সেস অ্যাজ ওয়েল।
এস ফোর্স, জেড ফোর্স অ্যান্ড কে ফোর্স, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ান ওয়াজ, তিনটা ফোর্সের নাম ছিল, এস হচ্ছে সিদ্দিকী ফোর্স, জেড হচ্ছে জিয়াউর রহমান ফোর্স অ্যান্ড কে হচ্ছে বেসিক্যালি খালেদ ফোর্স। তাদের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে এই রোল এরিয়া এগুলো দরকার নাই, বেসিকলি হচ্ছে কমান্ডারটা কারা কারা ছিলেন, কোন ফোর্সের কমান্ডার কে ছিলেন, ওয়াজ দি কমান্ডার অফ এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স। ঠিক আছে, এস ফোর্স ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, জেড ফোর্সের ছিলেন মেজর জিয়াউর রহমান, আর কে ফোর্সের ছিল মেজর খালেদ মোশাররফ। খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা ফোর্সের, তিনটা কমান্ডারের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটা থেকে 1 মার্ক চলে আসার একটা হিউজ চান্স আছে। এই তিনটা কোশ্চেন থেকে 1 মার্ক আসার মতো তিনটা ইনফরমেশন। ঠিক আছে, ওকে। সো আজকে মোটামুটি আমাদের আলোচনা এখানেই ছিল, জিকে অ্যান্ড ম্যাথমেটিক্স। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস, পূজার আগে কিন্তু আসলে আমাদের আর ক্লাস নেই। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে থেকে তোমাদের পূজার যতক্ষণটা শুরু হলো, মানে রুটিন থেকে 1 উইকের একটা বন্ধ দেওয়া হচ্ছে পূজার জন্য। ঠিক আছে, তো আজকে থেকে তোমার বন্ধটা বেসিক্যালি শুরু। তো তোমাদের সাথে আবার 1 উইক পরে নেক্সট উইকে আবার দেখা হবে। ঠিক আছে, তো ততদিন বন্ধ যেহেতু আছে, বন্ধের সময়টা পরে কাজে লাগাও, এটা আমি বলবো। যে এখন আসলে তোমাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে, সবার তো সিলেবাস একবার একবার শেষ, তাই না? ম্যাথ বলো, বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, সিলেবাস সবারই একবার একবার শেষ না? ইয়েস স্যার, Yes, sir. আমার সো এখন যখন রিভিশনের দিকে আগাবা, তখন 3টা স্টেপে রিভিশন দিবা। প্রথমে মেইন বইটা পড়বা, মেইন বইয়ের যে ইনফরমেশন গুলো আছে এগুলো ভালো করে পড়বা। আমি আবারও বলছি, এক একটা কিন্তু এক একটা প্যাটার্নে পড়বা। যেমন ধরো বিজিএস, বিজিএস যখন তুমি পড়বা, বিজিএস এ কিন্তু তোমার সিকিউতে যে প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমার আলাদা করে পড়ার দরকার নেই। আছে কি, ওভারঅল ইনফরমেশন থাকতে হবে তোমার, টোটাল চ্যাপ্টারটা নিয়ে, বিজিএস বলো আর সায়েন্স বলো আর আইসিটি বলো, টোটাল চ্যাপ্টারটা নিয়ে একটা কমপ্লিট আইডিয়া থাকতে হবে। এন্ড অলসো ইনক্লুডিং পার্টস লাইক এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন যদি আসে, ওই জন্য ওইগুলো যেন ভালোভাবে পারো, এরকম একটা আইডিয়া থাকতে হবে। তো মেইন বইটা ভালোভাবে শেষ করার পরে তুমি, সবারই গাইডে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবে। তারপরে যার যে গাইডে এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে সব এক্সট্রা কোশ্চেন পড়ে ফেলবা। এখন থেকে যখনই কোনো কিছু রিভিশন দিতে যাবে, এই 3টে স্টেপ ফলো করবা। প্রথমে ওই বই থেকে যা যা ম্যাথের বেলাতে আগে 1.1 বা যেই বলো, টোটাল চ্যাপ্টারটা ভালোভাবে সলভ করবা। তারপরে ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবগুলো সলভ করবা। আর তারপরে হচ্ছে এক্সট্রা যে কোশ্চেন দেওয়া থাকবে, তুমি গাইড দিয়ে পড়ো, আমাদের কোচিং এর কোশ্চেন যদি তোমার কাছে এক্সট্রা থেকে থাকে, প্রিভিয়াস এর যাই থাক, যেখান থেকেই পড়ো, শুধু এক্সট্রা কোশ্চেন সলভ করবা। ঠিক আছে, যত বেশি কোশ্চেন সলভ করবো ইট উইল বি বেটার ফর ইউ। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি তাহলে, নেক্সট উইকে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো। ঠিক আছে, স্যার, হ্যাঁ Welcome, বলো sir. অলরেডি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার সুশীল গাইড কতটুকু পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, সুশীল গাইড জিকে কতটুকু পর্যন্ত? সুশীল গাইড জিকে আমাদের যে যে ইনফরমেশন দেওয়া আছে সবই তোমরা আসলে দেখবা। ঠিক আছে, সুশীল গাইডটা যদি খুলে দেখো, তাহলে সুশীল গাইডটা খুলে দেখতে পারবে, এখানে পার্ট ওয়াইজ দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে। তোমরা ইন্টেলিজেন্স পার্ট কোয়েশ্চেন। ধরে ধরে পড়া শুরু করবা। ঠিক আছে, পার্ট ধরে ধরে পড়া শুরু করো, বিজিএস, সায়েন্স এবং আইসিটি শুরু থেকে আগাবা। প্রথমে বিজিএস টা শেষ করো, সায়েন্স আইসিটি শেষ করার পরে এরপরে জিকে বলতে আমরা যেটা বুঝি সেটার দিকে আগাবা। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ওকে, গুড বাই এডিটিউন। ওকে, গুড বাই এডিটিউন, দুর্গাপূজার পরে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।